আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। আইনে পরিণত হবে সংস্কার কমিশনের সুপারিশ। রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ নির্বাচন বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে মতপার্থক্য সমাধানের দায়িত্ব আদালতের হাতে দেওয়ার বিপক্ষে সালাউদ্দিন। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসে আসছে পর্যবেক্ষক দল। শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। ফর্ম নিয়েছেন মোট 585 জন। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল আরও 2 দিন। এবং হত্যা মামলার আসামিকে ছেড়ে দেয়ায় জুলাই আহতদের সচিবালয় ঘেরাও। 2 বিচারপতির অপসারণ দাবি। জামিন বাতিলের আবেদন রাষ্ট্রপক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পরও দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চাপলের। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকার ঘনিষ্ঠ দল এনসিপি ওই সময়ে নির্বাচন চাইছে না। সংস্কারের আগে ভোট চাইছে না জামায়াতে ইসলামীও। আর বিএনপি বলছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর এসব মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ সরকার। জুলাই আন্দোলনের পর দলগুলোর খুব একটা শিক্ষা হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। তিনি বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে, সে লক্ষ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র মানে চিন্তা নাই। আইন উপদেষ্টা জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, ডক্টর কামাল হোসেন ফার্মের যে পার্টনার, উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। বাকি সংস্কার কমিশনগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরের সাংবাদিকদের তিনি আরো বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে তাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। পিয়ার পদ্ধতির কোনো মতে মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের সমাধান আদালতের হাতে দেয়া যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় জানিয়ে তিনি বলেন, যেসব বিষয়ে একমত হবে না সেগুলো আগামী জাতীয় সংসদে চূড়ান্ত হবে। গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে, এ নিয়ে কোনো সংশয় নেই বলেও মনে করেন তিনি। তার মতে মাঠ পর্যায়ে রাজনৈতিক দলগুলো অনেক কথাই বলতে পারে, কিন্তু তাদের নিজস্ব বক্তব্য। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে, হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইইউ। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মাইকেল মিলারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। The announcement of the date is a matter that is not for us, it's for the Election Commission. That has yet to come. But what we are discussing now is the very practical steps that need to be taken immediately and in the coming weeks and months in order to ensure the credibility of these elections. And that is why we are here mobilising our expertise now, because we actually want your elections to be very credible, held in line with international standards, and of course free and fair. ডাকসু নির্বাচনে মোট ৬৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আগামীকাল বিকেল ৫টা দাখিল করা যাবে মনোনয়নপত্র। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়। এখন পর্যন্ত কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা হয়নি বলেও জানান তিনি। মনির হোসেন তপর রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম, একই সাথে দিয়েছেন জমা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য, সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা 1 দিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। ডাবির ছাত্র শিবির প্যানেল মনোনয়ন ফর্ম জমা দিয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনে একটি দলের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি 1 দিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এর বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। এই প্যানেলে সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমুল্লার বসু। ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 24-এর গণহত্যাকারী যে শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে,
তারা ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন নির্বাচন ঘিরে কোনো চাপ নেই, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন পর্যন্ত আমাদের উপর কোনো ধরনের প্রেশার আসে না। আমরা যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছি, আমরা দেখতেছি যে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় যদি এইটা হয়, তাহলে আমরা দেখা যাবে যে আবার ওই আগের অবস্থায় ফিরে যাচ্ছি। নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যে সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মব সৃষ্টি করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। রিজভী অভিযোগ করেন, মব সন্ত্রাস সারা দেশে আতঙ্কের সৃষ্টি করলেও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে আশাবাদ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে ইসির উপর ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটের সাথে জড়িতদের এখনও খেলাপি ঋণ পূর্ণ তফসিলের নামে নানা সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা আবাদ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং জনগণের যে দাবি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি যে ভোটারদের প্রতি আস্থা আসবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। প্রথম দুদিনে কেন্দ্রীয় সংসদের 87 জন এবং 21টি হল সংসদের 241 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে 4টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামী 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে মোট 11,919 শিক্ষার্থী ভোট দেবেন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনিরুজ্জামান জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী 21 সেপ্টেম্বর দুপুরে 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র একটু কম, কারণ আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে মনোনয়নপত্র গ্রহণ এবং জমাদানের আরো 2 দিন সময় বাড়ানো হয়েছে। জুলাই হত্যা মামলার আসামি যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুর জামানকে জামিন দেওয়ার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করেন জুলাই আহতরা। এত বড় হত্যা মামলার আসামি কিভাবে জামিন পায় সে প্রশ্ন তোলেন তারা। জামিন দেওয়া হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। একই সাথে আইন উপদেষ্টাকে কারণ দর্শানোর আলটিমেটাম দেন। ওই আসামিকে দ্রুত গ্রেফতার করা না হলে আগামী রোববার সচিবালয় অথবা যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন জুলাই আহতরা। এদিকে আইন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে জানান, জামিন দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের হাত নেই, তবে অ্যাটর্নি জেনারেলের অফিস এসআই সাজ্জাদুর জামানের জামিন বাতিলের আবেদন করেছে। বাতিল হলে দ্রুত তাকে গ্রেফতার করা হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে তারা নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি। এটিএন বাংলার অনুষ্ঠান শুভরাত্রিতে অংশ নিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। এ সময় জাতীয় স্বার্থের সব দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজনীতির মাঠ কিছুটা হলো একটা মিশ্র অবস্থার মধ্যে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনপ্রিয় উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় উঠে আসে দেশের রাজনীতি, নির্বাচন ও সংস্কার বিষয়।
তাদের পছন্দ অনুযায়ী তারা মতামত দেবে, তারা ভোট দেবে। এ সময় মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত ইসলামী বাংলাদেশ নির্বাচনমুখী দল, দেশ ও নির্বাচনের স্বার্থে সব দলকে ছাড় দেওয়ারও আহ্বান জানান তিনি। বিশেষ করে মেজর পার্টিগুলো যদি আরেকটু উদার, আরেকটু স্যাক্রিফাইস টেন্ডেন্সিতে চলে যেতে পারি, তা আমরা মনে হয় যে কয়েকটা বড় ইস্যুতে আমরা একটু দূরে আছি, আমরা হয়তো ক্লোজ হয়ে যেতে পারি। কারণ এখন সময় আছে, আমাদের মধ্যে আলোচনার দরজা খোলা আছে, আমাদের মধ্যে যেসব বিষয়গুলো নিয়ে একটু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এটা আলোচনার সুযোগ যেহেতু রয়ে গেছে, সেই সুযোগ শেষ তো হয়ে যায়নি, সেটি কেন আমি হয়তো এই শঙ্কা প্রকাশ করতে যাব। অনুষ্ঠানের উপস্থাপক চৌধুরী হাসান আহমেদ কিরণের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর 111-এর কোনো শঙ্কা নেই। যদি আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তি স্টেক হোল্ডার সিনসিয়ার থাকি, আধিপত্যবাদের কাছে মাথা নত না করি, দেশপ্রেম যদি থাকে, তাহলে ওই 1-11-র মতো কোনো শঙ্কা বাইরের কোন শক্তি আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারবে না বলে আমি মনে করি। ফ্যাসিবাদ রুখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। যে আবার যদি কোনো ফ্যাসিজম ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমাদের তরুণরা, আমাদের ছাত্র জনতারা কিন্তু আবার 15-16 বছর বসে থাকবে না। আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল ন্যায্যতার ভিত্তিতে তারা অংশগ্রহণ করে এই নির্বাচনমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন বলে মানুষের মধ্যে এখন শঙ্কিত হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক দল তার পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এতে দলের আমির মাওলানা রিজাল করিম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে ফ্যাসিবাদের বিচার না করে কোনো নির্বাচন দেওয়া যাবে না বলেও দাবি করেন তারা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। শুনানিতে একটি ঘটনায় 2 মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে আসামি পক্ষ। বলেন, 24 জনের হত্যার বিচার নয়, সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো। যেখানে কয়েকজন আসামির জবানবন্দি দ্রুততার সাথে নেওয়া হয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ। 2018 সালে বিচারিক আদালতের রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। পরে সেই রায় বাতিল করে হাইকোর্ট। আপিলেও খালাসের রায় বহাল থাকবে বলে আশা আসামি পক্ষের। একটা ঘটনা নিয়ে 2টা মামলা কেন? একটা হলো 302 ধারায় মানুষ মারা গেছে, তার জন্য আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়। 2টা মামলা চলে না। আর যদি 2টা মামলা চালাইতেও হয়, সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে 2টাতে আলাদা আলাদা করে, কিন্তু একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরো 357 জন। চলতি বছরে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,115 জনে। স্বাস্থ্য দফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল এরোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 51 লাখ টাকার স্টেডিয়াম উপদেষ্টার আগ্রহে 14 কোটি টাকায় নির্মাণ করা হচ্ছে। এই সংক্রান্ত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। তিনি জানান, জমি অধিগ্রহণ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে খরচ বেড়েছে। সারা দেশে উপজেলা পর্যায়ে 2 শতাধিক স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলেও জানান সচিব। বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টার ইচ্ছায় খরচ বাড়েনি। প্রধান উপদেষ্টার
সম্মতিতে খরচ বাড়িয়ে একনেকে প্রকল্প পাস হয়েছে। আমরা বলেছি যে 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। না, একই জিনিস হচ্ছে না তো, একই কাজের জন্য তো না, নতুন কাজের জন্য নতুন টাকা খরচ হবে। নতুন কাজ হবে, নতুন হবে। অভিযোগটা হলো যে অন বিহাফ অফ দি আমাদের অ্যাডভাইজার মহোদয়, আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড মানে আমাদের যে বিষয়টা আসে এটা ডিসক্লোজ করে দেওয়া আপনাদের কাছে। বৈষম্য নিরসন ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনরত শিক্ষকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বৈষম্য দূর ও পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চলমান কর্মবিরতি অবস্থান ধর্মঘটে অংশ নেন। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ডাকসু নির্বাচন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইচ্ছে করলে আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করার কোন ইখতিয়ার লাভ করবে না। প্রাতিষ্ঠানিক অধিকার পাওয়ার জন্য আমরা গত 12/1/2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করি। এবারও যমুনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে লোকালয় সহ শত শত একর ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও বাজার। গত 1.5 মাসে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার এলাকা নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর তীব্র ভাঙন। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে মাত্র 1.5 মাসে সারিয়াকান্দির কামালপুরের 2 কিলোমিটারেরও বেশি জনপদ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। তীব্র স্রোতের আঘাতে গৃহহারা হচ্ছে বহু পরিবার, হারিয়ে যাচ্ছে ফসলি জমি আর মানুষের জীবিকা। সেমন আগে কোনো থাকার কোনো পথ থাকবো না। আমরা বাদে থাকি, সব ই করি, নদী বাতাতে থাকি। এখন আগে ফসল টসল কিছু থাকবো না, সেটা আমার খাওয়ারও কোনো ই থাকবো না। বাদের সাথে প্রায় আপনি সেভে গেছে, এখন অতিরিক্ত 4 থেকে 500 ফিট বর্তমানে এখন আছে। আমরা অনেক লোক অনেক কষ্টে আছি। কাজ এই যমুনার কাজ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। যমুনার ভাঙন ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হতে পারে সারিয়াকান্দি, ধুনট, গাবতলী উপজেলার অধিকাংশ এলাকা। যে বাঁধটা পানি ঠেকায় সারা বাংলাদেশের সেটা নিকটে চলে আসছে। এখন তো আমরা এই দেশব্যাপী মনে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। 2 কিলোর মতো এখানে যা ভাঙন চলছে, ওই ধরনের মতো কোনো বাঁধ, কোনো কর্মকাণ্ড যদি আমাদের নদী এলাকায় এই সাইডে করে, তাহলে অন্ততপক্ষে 5-7-8টা গ্রাম যে আমরা নদীর কবলে ঝুঁকির মধ্যে পড়ে আছি, সেটা উদ্ধার হবে। ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা ডিবিবিতে সেই চর ড্রেজিং সহ ডান তীরে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই ডিবিবির অনুমোদন হলে ওই এলাকা বেশি স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরে চলতি মৌসুমে পাট বাম্পার ফলন হলেও পচানোর জায়গা না থাকায় দুশ্চিন্তায় কৃষকরা। তবে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। নিবিড় পরিচর্যা, কৃষি অফিসের প্রশিক্ষণ ও নিয়মিত পরামর্শে এবার পাট খেতে রোগবালাই হয়নি। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারা। একই সাথে কৃষকদের ভালো দাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এরই মধ্যে পাট কাটা শুরু হয়েছে। এবছর শেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা 1894 হেক্টর থাকলেও তা ছাড়িয়ে চাষ হয়েছে 1994
99 হেক্টর জমিতে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 3400 টাকা থেকে 3600 টাকা পর্যন্ত। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি নয়, রাশিয়া ইউক্রেন স্থায়ী শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। এজন্য দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনকে বৈঠকে বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুদ্ধ বন্ধ ও ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা। বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্টকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় পুতিন জানান 2 সপ্তাহের মধ্যেই জেলেনস্কির সাথে বৈঠকে বসতে রাজি আছেন তিনি। আর জেলেনস্কি বলেন রাশিয়াকে এখনই থামাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান সাগর। একদিকে চলছে রুশ ইউক্রেন 4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে সেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবারের বৈঠক ছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্টস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নেটো মহাসচিব মার্ক রুটে। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ কথা বলেছি। তিনি 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাজি হয়েছেন। আমি দ্রুতই এই 2 নেতাকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করব। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে কোনোভাবেই আপোষের বিনিময় নয়। শান্তি দরকার, কিন্তু সেটা আত্মসমর্পণের বিনিময়ে নয়। আমাদের জনগণ কূটনৈতিক সমাধান চায়, রাশিয়াকে থামাতে হবে। এই ঘোষণার পর বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় নেতারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন। আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা ছিল মূল বিষয়। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে দেশটিকে ভবিষ্যতে রক্ষা করতে কে কতটা এগিয়ে আসবে তা নির্ধারণে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সময় এসেছে। কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও দৃঢ় অবস্থান নেয়ার তাগিদ দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইউক্রেনের পুনর্গঠন ও সামরিক সহায়তা একটি একীভূত নিরাপত্তা কাঠামো গঠনের তাগিদ দেন জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বৈঠকের পরে নেটো মহাসচিব ফক্স নিউজকে বলেন ট্রাম্প একটি বাস্তবসম্মত ও কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধু চাপ নয়, সমাধানের রাস্তাও দেখাতে হয়, যা ট্রাম্প করছেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দর্শক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান
সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যেই ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত, সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান তথ্য প্রযুক্তির কারণে। আমি মনে করি আমাদের জনগণের সামনে, বিশেষ করে আমাদের তরুণ সমাজের সামনে, আমাদের তারুণ্যের সামনে সাফল্য এবং সম্ভাবনার পথ সুগম, এবং এই পথটিকে আরো সুগম করে দেওয়াটাই হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই মুহূর্তে আমার এবং আপনার এবং আমাদের সকলের প্রধান কর্তব্য। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিটি মা, প্রতিটি বাবা তার সন্তান স্বজনের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, রেখে যেতে চান। প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি আমরা। কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ, প্রতিহিংসা। ইয়েস, প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোন রকম সুযোগ নেই। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যে। চলে যাচ্ছে অন্য সংবাদে। ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক। গত 29 মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেন। এরপর গতকাল বাংলাদেশ সরকার তার নিয়োগের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে।
এই পদে যোগদান তার জন্য গৌরবের বলে মন্তব্য করেছেন কাজী শাহ মুজাক্কের। তার প্রত্যাশা, ভবিষ্যতে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। এবার খেলার খবর। ক্রিকেট খেলা ও ক্রিকেটারদের আরও সুরক্ষা দিতে ডোপিং এবং ফিক্সিং বিষয়ক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামের সেশন চালু করেছে বিসিবি। প্রথম দিনের আলোচনা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ৩ মাস পর পর এমন সেশন পরিচালনা করবেন তারা। পরাগারমানের রিপোর্ট। এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11টি আসর মাঠে গড়ালেও ফিক্সিং বিতর্ক পিছু ছাড়েনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের। আগের আসরে ফিক্সিং এমন ডালপালা মেলেছিল যে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশের। এসব বিষয় থেকে ক্রিকেট এবং ক্রিকেটারদের মুক্ত রাখতে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং নামের একটি সেশন পরিচালনা করে বিসিবি। ক্রিকেটারদের সুরক্ষায় এটি বেশ কার্যকরী বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ন্যাশনাল টিম শুধু বাইল্যাটারাল বা আইসিসি ইভেন্টস খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিক্সে খেলবে। তো অ্যান্টি ডোপিং কত ইম্পর্টেন্ট, সেফগার্ডিং কত ইম্পর্টেন্ট। আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ইজ হেয়ার টু। সো আমরা তার থেকে একটা দিক নির্দেশনা পেয়েছি আমরা কিভাবে এই ম্যাচ গেমটাকে এই খেলা, এই বহুল পপুলার খেলাটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। নারী ক্রিকেটাররাও এই কার্যক্রমের আওতায় আছেন। রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন কানুন জানানোর পাশাপাশি ক্রিকেটারদের মানবিক মূল্যবোধ বিষয়েও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে বিসিবি। আমাদের চার্টার আছে, সেখানে ক্রিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কিভাবে আরো সুন্দর করে প্রোটেক্ট করা যায়। এমন বিষয় মাথায় রেখে আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। সেজন্য ক্রিকেটারদের সচেতনতার উপর জোর দেন তিনি। বিপিএল একটা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে সবকিছু হতে হবে উঁচু মানের এবং প্রফেশনাল। সবার সহযোগিতায় আমি নিশ্চিত বিপিএলকে দুর্নীতিমুক্ত করতে পারবো। দেশের ক্রিকেটের সমস্যা এবং উত্তরণের পথ সহসাই খুঁজে পাওয়া যাবে বলে বিশ্বাসী বাংলাদেশ ক্রিকেটের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ প্রস্তুতির ওমেন্স কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে নিগার সুলতানা জয়ীর লাল দল 32 রানে হারিয়েছে নাহিদা আক্তারের সবুজ দলকে। সাভার বিকেএসপির 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ 78 রান করেন জ্যোতি। সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার 2টি করে উইকেট নেন। জবাবে পেসার মারুফা, স্পিনার ফাহিমার বোলিং তোপে 112 রানে অল আউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেন ওপেনার ফারজানা হক পিঙ্কি। মারুফা 13 রানে ও ফাহিমা 20 রানে 4টি করে উইকেট নেন। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে 3 দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপে খেলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। একই ভেন্যুতে কাল অনূর্ধ্ব 15 ছেলেদের দলের মুখোমুখি হবে নারীদের লাল দল। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিদের সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই অভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। আইনে পরিণত হবে সংস্কার কমিশনের সুপারিশ। রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ নির্বাচন বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে মতপার্থক্য সমাধানের দায়িত্ব আদালতের হাতে দেওয়ার বিপক্ষে সালাউদ্দিন।
বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসে আসছে পর্যবেক্ষক দল। শেষ হলো ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। ফর্ম নিয়েছেন মোট 658 জন। জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ালো আরো দুদিন। এবং হত্যা মামলার আসামিকে ছেড়ে দেয়ায় জুলাই আহতদের সচিবালয় ঘেরাও। 2 বিচারপতির অপসারণ দাবি। জামিন বাতিলের আবেদন রাষ্ট্রপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।